আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের আমরা অধঃক্ষেপণ ও বৃষ্টিপাতের প্রকারভেদ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো অধঃক্ষেপণের সংজ্ঞায় বলছে দেখো যে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। আর আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হলো বৃষ্টিপাত। এবং এরপরে বলছে দেখো যে আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে আসে ও আরও ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর সংযুক্ত হয়ে বড় জলকণায় পরিণত হয়। তুলনায় বড় জলকণাগুলো বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে না, তখন পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে বৃষ্টিপাত রূপে ঝরে পড়ে। তো যেটা হয় দেখো যে আমি আগেই বলেছি যে আগের ক্লাসেতে যখন আমি মেঘের উৎপত্তি বিষয়ে যখন আলোচনা করেছি তখন সেখানেও বলেছি যে মেঘ কি না অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জলকণার সমষ্টি। আর এই মেঘের মধ্যে থাকা যে সমস্ত জলকণাগুলো সেগুলো কি হয় না বাতাসেতে যে সমস্ত ধূলিকণাগুলো থাকে সেই সমস্ত ধূলিকণাগুলোকে আশ্রয় করে ভেসে বেড়ায়। এবং দেখা যায় কি যে একটা ছোট জলকণা তার আর একটা ছোট জলকণার সঙ্গে যুক্ত হয়ে আরেকটু বড় জলকণায় পরিণত হচ্ছে, সেটা আবার আর একটা জলকণার সঙ্গে যুক্ত হয়ে আরও বড় হচ্ছে। অর্থাৎ মেঘের মধ্যে থাকা যে সমস্ত জলকণাগুলো সেগুলো একে অপরের সঙ্গে সংযুক্ত হতে হতে আস্তে আস্তে বড় হতে থাকছে। তো এই যে বড় হতে থাকলে দেখা যায় যে আলটিমেটলি সেটা এতটাই বড় হয়ে যায় যে সেটা আর বাতাসেতে ভেসে থাকতে পারে না জলকণাগুলো। তখন কি হয়, পৃথিবীর যে অভিকর্ষ টান বা যে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে সেই শক্তির টানেতে কী হয় না ভূপৃষ্ঠেতে ঝরে পড়ে, এবং সেটাকেই কিন্তু আমরা বৃষ্টিপাত হিসেবে জানি। তো এই বৃষ্টিপাত হতে গেলে দুটো জিনিস হওয়া দরকার আছে। দেখো এখানেতে বলছে যে বাতাসের শীতল হাওয়া এবং বাতাসে জলীয় বাষ্প যুক্ত হওয়া। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্প যুক্ত হতে হবে এবং সেই জলীয় বাষ্পগুলোকে কী করতে হবে না শীতল বায়ুর সংস্পর্শে আসতে হবে, অর্থাৎ শীতলতার সংস্পর্শে আসতে হবে। তা নাহলে ওই বায়ুতে থাকা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প কিন্তু ঘনীভূত হবে না। আর ঘনীভূত না হলে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে বায়ুতে থাকা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প যখন অতিরিক্ত শীতলতার সংস্পর্শে যখন আসে, অর্থাৎ উষ্ণ বায়ু জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু যখন আস্তে আস্তে ঊর্ধ্বগামী হতে থাকে তখন কি হয়, সেই উপরের যে বায়ু আছে সেই বায়ুটা শীতল। তো উপরের যে শীতলতা আছে সেই শীতলতার সংস্পর্শে এসে ওই উষ্ণ বায়ুটা ঠান্ডা হতে থাকে, এবং যত ওই বায়ুটা ঠান্ডা হতে থাকবে যত ওই বায়ুটা শীতলতার সংস্পর্শে আসবে ওই উষ্ণ বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পটা আস্তে আস্তে ঘনীভূত হবে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে। আর সেই জলকণাগুলোই কিন্তু বায়ুতে ভাসমান বিভিন্ন ধূলিকণাকে আশ্রয় করে ভেসে বেড়াবে এবং অতঃপর সেগুলো মেঘের সৃষ্টি করবে এবং সেই মেঘ থেকেই আলটিমেটলি বৃষ্টিটা হবে। তো দুটো জিনিস কিন্তু খুব দরকারি। একটা হচ্ছে যে বাতাসের শীতল হওয়া, অর্থাৎ শীতলতার সংস্পর্শে আসতে হবে, এবং বাতাসেতে জলীয় বাষ্প থাকতে হবে। তা না হলে কিন্তু জলটাই আসবে না, মানে বৃষ্টির যে জলটা সেই জলটা কিন্তু এই বাতাসে থাকা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পটা থেকেই কিন্তু আসে। তাই বাতাসেতে জলীয় বাষ্প থাকতে হবে এবং সেই জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু সেই বায়ুকে কিন্তু শীতল বায়ুর সংস্পর্শে আসতে হবে বা শীতলতার সংস্পর্শে আসতে হবে যাতে ঘনীভূত হতে পারে। এখানেতে বৃষ্টিপাত সংক্রান্ত আরও দুটি বিষয় একটু জেনে নেওয়া যাক। দেখো বলছে যে শীতল বায়ু থেকে কেন বৃষ্টিপাত হয়। অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল হলে কি হয় না সম্পৃক্ত হয় এবং বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে পরিণত হয়। তো সেই কারণেই কিন্তু বায়ুকে সম্পৃক্ত হতে গেলে এবং বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্পকে ঘনীভূত হতে গেলে কিন্তু তাকে শীতল হতে হবে। তো সেই কারণেতেই বৃষ্টিপাত হওয়ার জন্যে বায়ুকে শীতল হতে হবে এবং শীতল হওয়ার সঙ্গে সঙ্গে সেই বায়ু সম্পৃক্ত হয়ে পড়বে এবং সম্পৃক্ত হয়ে পড়লে সেই বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প সেটা ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়ে মেঘের সৃষ্টি করবে এবং তার থেকে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপরে তো দেখো বলছে যে সব মেঘ থেকে বৃষ্টি হয় না কেন। তো সব মেঘ থেকে বৃষ্টি হয় না তার কারণ বৃষ্টিপাত হতে গেলে মেঘের যে জলকণার যে ব্যাস সেই ব্যাস হচ্ছে গিয়ে 2 মিলিমিটার বা তার বেশি হতে হয়। এবারে অধিকাংশ মেঘের মধ্যে থাকা যে জলকণা সেই জলকণার ব্যাস মোটামুটি 10 থেকে 15 মাইক্রন হয়ে থাকে। তো সেই কারণেতে কিন্তু সব মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত হয় না। অর্থাৎ ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জলকণা যখন একটা জলকণা আর একটা জলকণার সঙ্গে সংযুক্ত হয়ে যখন আরেকটু বড় জলকণার সৃষ্টি করবে, অর্থাৎ জলকণার ব্যাস মেঘের মধ্যে থাকা যে জলকণাগুলো সেই জলকণার ব্যাস যখন 2 মিলিমিটার বা তার বেশি যখন হবে তখন কিন্তু
মাধ্যাকর্ষণ শক্তির টানেতে বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠেতে ঝরে পড়বে। তো এই কারণেতেই কিন্তু সব মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হয় না, কারণ মেঘের মধ্যে থাকা যে জলকণার ব্যাস, সেই জলকণার ব্যাস বৃষ্টিপাত ঘটানোর জন্য যে 2 মিলিমিটার ব্যাস হওয়ার দরকার, 2 মিলিমিটার বা তার বেশি ব্যাস হওয়ার দরকার, সেইটা হয় না। সাধারণত 10 থেকে 15 মাইক্রন হয়ে থাকে। তো সেই কারণেতেই সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না। যদি সেটা হতো তাহলে আমরা যখনই বাড়ির বাইরে যখনই বেরোতাম তখনই আমাদেরকে ছাতা মাথায় দিয়ে বেরোতে হতো, কারণ আকাশেতে মেঘ কম বেশি সবসময় থাকে, তো সবসময়তেই বৃষ্টি হতো। কিন্তু সেটা হয় না, তার কারণটা হচ্ছে যে মেঘের যে জলকণা, সেই জলকণার ব্যাস বৃষ্টিপাত ঘটানোর জন্য যে পরিমাণটা হওয়া দরকার, যে মাপটা হওয়া দরকার, সেটা সবসময়তে কিন্তু থাকে না, সেই জন্যই হয় না। আচ্ছা, এর পরেতে আমরা বৃষ্টিপাতের যে প্রকারভেদ আছে সেই প্রকারভেদ বিষয়ে আলোচনা করব। তো বৃষ্টিপাতের প্রকারভেদ আলোচনা করার আগে আমরা আরেকটা বিষয় সম্পর্কে একটু জেনে নেব, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো দেখো এইখানেতে আপেক্ষিক আর্দ্রতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটাতে বলছে দেখো যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা, যেটা শতকরা হিসেবেতে প্রকাশ করা হয়। আর একটা জিনিস দেখো, এর সঙ্গে দুটো প্রশ্ন আছে। দেখো যে বলছে যে ভেবে বলো তো আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কীরকম। দেখো, আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক, সেই সম্পর্কটা হয় ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি মানে যদি বাতাসের উষ্ণতা বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু কমে যেতে থাকে, আর যদি বাতাসের উষ্ণতা কমতে থাকে তাহলে আপেক্ষিক আর্দ্রতা কিন্তু বাড়তে থাকে। এরপরেতে দেখো বলছে যে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কি বোঝায়। তো কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে বোঝায় যে ওই স্থানের বায়ু সম্পৃক্ত অবস্থায় রয়েছে। অর্থাৎ সম্পৃক্ত অবস্থায় থাকা মানে কি, যে বায়ু যদি কোনো জায়গার বায়ু যদি সম্পৃক্ত অবস্থায় থাকে তাহলে এটা বোঝায় যে সেই বায়ুতে 100% জলীয় বাষ্প আছে। অর্থাৎ ওই পার্টিকুলার জায়গার বায়ুতে পুরোপুরি 100% জলীয় বাষ্প দ্বারা সেই বায়ুটা পূর্ণ রয়েছে ওই উষ্ণতাতে। তো এইটাকেই বোঝায় কিন্তু, যে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়ে যায় তাহলে বুঝতে হবে যে সেই স্থানের বায়ু সম্পৃক্ত অবস্থায় রয়েছে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ 100% রয়েছে। আচ্ছা, এইবারেতে আমরা আসি হচ্ছে গিয়ে এই বৃষ্টিপাতের রকমভেদ, অর্থাৎ বৃষ্টিপাতের যে প্রকারভেদ সেইটা। তো বৃষ্টিপাত 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, একটা শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং আরেকটা হচ্ছে ঘূর্ণবাত জনিত বৃষ্টিপাত। তো প্রথমে আমরা পরিচলন বৃষ্টিপাত নিয়ে আলোচনা করব, যে এই পরিচলন বৃষ্টিপাতটা কী এবং কীভাবেতে এই পরিচলন বৃষ্টিপাতটা হয়ে থাকে, এবং পৃথিবীর কোন কোন অঞ্চল আছে যে সমস্ত অঞ্চলগুলোতে এই পরিচলন বৃষ্টিপাত হয়। তো প্রথমে এখানে দেখো বলছে যে যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণও বেশি হয়। অর্থাৎ পরিচলন বৃষ্টিপাত সেই সমস্ত জায়গাতে লক্ষ্য করতে পারা যায় যেখানে সূর্যের তাপটা বেশি এবং জলভাগের পরিমাণটা বেশি। তার কারণ সেই জলভাগের উপরেতে সূর্যের তাপটা বেশি পরিমাণে পড়ার দরুন কী হবে, সেই জলভাগের থেকে জল বাষ্পীভূত হবে, অর্থাৎ সেই বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পরূপে বায়ুমণ্ডলেতে বা সেই অঞ্চলের বায়ুতে সংযোজিত হবে। তারপরে দেখো বলছে যে এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশে এবং এই উষ্ণ হালকা বাতাস উপরের দিকে উঠে প্রসারিত হয়। যেটা বলছিলাম যে কোনো বায়ুতে যত বেশি পরিমাণ জলীয় বাষ্প মিশতে থাকবে সেই বায়ু কিন্তু তত বেশি পরিমাণ হালকা হয়ে যাবে। আর সাধারণত এটা উষ্ণ বায়ুতে দেখতে পাওয়া যায়, কারণ উষ্ণ বায়ু যত বেশি উষ্ণ হবে সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা তত বেশি হবে, এবং বায়ু যত বেশি পরিমাণ জলীয় বাষ্প ধারণ করবে তত সেই বায়ু হালকা হতে থাকবে, আর হালকা বায়ু ঊর্ধ্বগামী হবে, এবং বায়ু যত উপরের দিকে উঠতে থাকবে উপরের শীতলতার সংস্পর্শেতে সেই বায়ু আস্তে আস্তে প্রসারিত হতে থাকবে। এবং তারপরে বলছে যে ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতাও কমে যায়। অর্থাৎ কোনো বায়ু যদি বেশি পরিমাণ উষ্ণ হয়, সেই বায়ুতে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় তাহলে সেই বায়ুর কিন্তু চাপটাও কমতে থাকবে। বিশেষত সেই কারণেতেই যে ঊর্ধ্বগামী যে উষ্ণ যে বায়ুটা যেটা উপরের দিকে উঠে যেতে থাকে, সেই ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুর চাপটাও কিন্তু সেই জন্যে
কম হয়, কারণ বায়ু উষ্ণ হলে তার চাপটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকে। কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে, অর্থাৎ যে ঊর্ধ্বগামী বায়ুটা উঠছে সে যে পরিমাণ জলীয় বাষ্পটা নিয়ে উপরের দিকে উঠছে তার উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে কিন্তু তার জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে না, সেটা কিন্তু একই থাকছে। তারপরে বলছে ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়, অর্থাৎ ওই বায়ুটা যত বেশি উপরের দিকে উঠে আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে তত তার আপেক্ষিক আর্দ্রতাটা কিন্তু বেড়ে যেতে থাকবে। কারণ আমরা একটু আগেই পড়লাম যে আপেক্ষিক আর্দ্রতার সঙ্গে উষ্ণতার সম্পর্কটা কি না, ব্যস্তানুপাতিক, অর্থাৎ একটা কমলে আর একটা বাড়ে। তো এখানেতে যত বায়ু ঠান্ডা হতে থাকবে, যত বায়ুটা ঠান্ডা হতে থাকবে তত কি হবে, মানে বায়ুর উষ্ণতা যত কমতে থাকবে তত আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপরেতে বলছে দেখো যে ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। অর্থাৎ বায়ু যখনই, মানে কোনো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা যখনই 100% যখন পৌঁছে যাবে তখন সেই বায়ু সম্পৃক্ত হয়ে পড়বে। আর বায়ু যখনই সম্পৃক্ত হয়ে পড়বে তখন সেই বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটা কী হবে, আস্তে আস্তে ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণাতে পরিণত হবে। আর এই জলকণা ধূলিকণাকে আশ্রয় করে তৈরি করে মেঘ, সাধারণত কিউমুলোনিম্বাস। অর্থাৎ আমি আগেই বললাম যে বাতাসে ভাসমান যে সমস্ত ধূলিকণাগুলো রয়েছে, এই যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে যখন পরিণত হয় তখন এই বাতাসে ধূলিকণাকে আশ্রয় করে কিন্তু সেগুলো ভেসে বেড়ায় এবং একটা ছোট জলকণা আর একটা ছোট জলকণার সঙ্গে জুড়ে জুড়ে তৈরি করে একটা বড় মেঘ। এবং কী ধরনের মেঘ তৈরি করে, কিউমুলোনিম্বাস। তো এই যে কিউমুলোনিম্বাস কী ধরনের মেঘ সে বিষয়ে কিন্তু আমি আগের ক্লাসেতে যখন মেঘের শ্রেণীবিভাগ বিষয়ে আলোচনা করেছি তখন কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। এবং অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ঝরে পড়ে। আর এই বৃষ্টি হলো পরিচলন বৃষ্টিপাত। অর্থাৎ কি হচ্ছে, যেটা বৃষ্টিপাত ঘটার ক্ষেত্রে যেটা কাজ করে আর কি, যে মাধ্যাকর্ষণ বলটা, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে মেঘ তো তৈরি হয়ে গেল এবং সেই মেঘের মধ্যে থাকা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে জলকণাগুলো, সেই জলকণাগুলো একটা আরেকটার সঙ্গে জুড়ে যখন সেটার আকার আরও বড় হতে থাকলো, বৃষ্টিপাত ঘটানোর জন্য তার আকারগুলো যখন পর্যাপ্ত হয়ে পড়লো তখন কি হলো, মাধ্যাকর্ষণ শক্তির টানেতে ওই অঞ্চলের উপরেতে নেমে আসলো, বৃষ্টিপাত রূপে নেমে আসলো। এবং এই যে প্রক্রিয়াটাতে বৃষ্টিপাতটা হয় এই প্রক্রিয়াটাকেই বলা হয়েছে পরিচলন বৃষ্টিপাত। অর্থাৎ পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে একটা বিষয় লক্ষণীয় যে যে অঞ্চলের উপর থেকে বা জলভাগ হোক, সাধারণত জলভাগ হয়, তো যে জলভাগের উপর থেকে, ধরো সমুদ্রই ধরলাম আমি, সেখানে উষ্ণতার জন্যে কি হয়, ওই জলভাগের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প রূপে বাতাসে মিশতে থাকে এবং ঊর্ধ্বগামী হয়, উপরে উঠে শীতল হয়, ঘনীভূত হয়, মেঘের জন্ম দেয় এবং সেই মেঘ থেকে বৃষ্টিপাত রূপে ওই অঞ্চলের উপরেতেই কিন্তু মানে ঝরে পড়ে বৃষ্টিপাত রূপে। অর্থাৎ এটাই কিন্তু পরিচলন বৃষ্টিপাতের একটা বৈশিষ্ট্য বলতে পারো, যে যে অঞ্চল থেকেই ওই মানে জলীয় বাষ্পপূর্ণ মেঘ মানে বায়ুটা উঠছে আর কি, বৃষ্টিপাত রূপে কিন্তু সাধারণত ওই অঞ্চলের উপরেতেই ঝরে পড়ে, বেশি দূরবর্তী এলাকাতে কিন্তু ছড়িয়ে পড়ে না। তো এটা কোথায় দেখা যায়, এটা দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা একটু আগে বলছিলাম যে পরিচলন বৃষ্টিপাত কিন্তু বেশি দূরে ছড়িয়ে পড়ে না, একটা ছোট্ট এলাকার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে। আর এটা নিরক্ষীয় অঞ্চলেতেই কিন্তু হয়ে থাকে দুপুর বা বিকেলের পরেতে, এবং এতে কিন্তু বৃষ্টির সঙ্গে সঙ্গে কিন্তু বজ্রপাতও হয়ে থাকে। দেখো এখানেতে নিচের দিকে পরিচলন বৃষ্টিপাতের একটা ছবি আছে, তো ছবিটা আমরা একটু সংক্ষেপে বুঝে নিই। দেখো এইটা জলভাগ আর এটা হচ্ছে গিয়ে ভূপৃষ্ঠ বা স্থলভাগ। তো এইখানেতে দেখো এই যে জলভাগের উপর থেকে কি হচ্ছে না, উষ্ণ বায়ু উপরের দিকে এই উঠছে, এই উষ্ণ বায়ু উপরের দিকে উঠছে। এবার ওঠার পরেতে কি হচ্ছে, এই যত উপরের দিকে উঠছে এই যে শীতল বায়ু দ্বারা উষ্ণ বায়ু হচ্ছে শীতলতা প্রাপ্তির ফলেতে কি হচ্ছে না, ঘনীভবন প্রক্রিয়াতে মেঘের সৃষ্টি করছে এবং এই মেঘটা থেকে বৃষ্টিপাতটা কিন্তু এই অঞ্চলের ওপরেতেই কিন্তু ঝরে পড়ছে। অর্থাৎ যে অঞ্চল থেকেই মোটামুটিভাবে এই উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠছে, জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠছে, বৃষ্টিপাত হিসেবেতে সেই অঞ্চলের ওপরেতেই কিন্তু ঝরে পড়ে। ঠিক আছে, এইটা পরিচলন বৃষ্টিপাতের ক্ষেত্রে দেখা যায়। তো এর পরেতে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয়ে থাকে সেটা এবার দেখব।
শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় সেটা জানার আগে আমরা এখানে 3টে প্রশ্ন আছে, সেই 3টে প্রশ্নের উত্তর আমরা একটু জেনে নেব আগে। তো দেখো প্রথমে বলছে যে পরিচলন বৃষ্টিপাতে কোন পদ্ধতিতে বায়ু উত্তপ্ত হয়। তো এটা হচ্ছে পরিচলন পদ্ধতিতে বায়ুটা উত্তপ্ত হয়ে থাকে। আর তারপরে বলছে দেখো যে নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে কেন। তো আমরা জানি যে পরিচলন বৃষ্টিপাত কোথায় হয় না, নিরক্ষীয় অঞ্চলেতে হয়ে থাকে। এবং এই যে নিরক্ষীয় অঞ্চলেতে হয় এখানেতে প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হয়, মানে প্রতিদিনই কিন্তু পরিচলন পদ্ধতিতে কিন্তু এই বৃষ্টিপাতটা হয়ে থাকে। আর গাছপালা বৃদ্ধির জন্য বৃষ্টিটা একটা অতি মানে জলের যোগান বা বৃষ্টির জল কিন্তু অতি অত্যাবশ্যকীয় একটা উপাদান। তো সেই কারণেতে কিন্তু নিরক্ষীয় অঞ্চলেতে এই চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে। যেহেতু প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় সেই জন্য গাছের পাতা সবুজ থাকে, শুকিয়ে যায় না, সেই জন্যই চিরহরিৎ। চিরহরিৎ মানে হচ্ছে সবুজ থাকা, সবসময় সবুজ থাকে গাছের পাতা। তো সেই জন্য নিরক্ষীয় অঞ্চলেতে যেহেতু সারা বছর ধরেই পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে, বৃষ্টির জলের যোগানটা যেহেতু পর্যাপ্ত পরিমাণেতে পাওয়া যায়, সেই কারণে এখানেতে যে অরণ্যভূমিগুলো সৃষ্টি হয়েছে সেখানে গাছপালা সবসময় সবুজ থাকে। তো সেই জন্যই এখানেতে চিরহরিৎ গাছের অরণ্য সৃষ্টি হয়েছে। তারপর বলছে দেখো যে এমন দুটো দেশের নাম করো যেখানে প্রায় সারা বছর পরিচলন বৃষ্টিপাত হয়। তো অনেক দেশই রয়েছে, তার মধ্যে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতন দেশগুলো যেগুলো রয়েছে সেখানেতে কিন্তু এরকমভাবে পরিচলন বৃষ্টিপাত প্রতিদিনই প্রায় ঘটতে দেখা যায়। আচ্ছা, তো এরপরেতে আমরা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় সেটা এবার আমরা দেখে নেব। তো দেখো শৈল শব্দের অর্থ হচ্ছে গিয়ে পর্বত বা পাহাড় যাই ধরো। তো জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন এরকম পর্বত বা পাহাড়ের ঢালেতে যখন বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে ওই পর্বত বা পাহাড়ের ঢালেতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় তখন সেই বৃষ্টিপাতটাকে বলা হয় হচ্ছে গিয়ে শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো সেটা কিভাবে হয় দেখো, সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুর প্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমি ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। দেখো নিচের এই যে ছবিটা দেখো, এইটা হচ্ছে জলভাগ। তো এখান থেকে যে জলীয় বাষ্পপূর্ণ যে বায়ুটা আসছে তার প্রবাহ পথে এই আড়াআড়িভাবে যদি কোনো পর্বত বা পাহাড় বা কোনো উচ্চভূমি অবস্থান করে তখন কি হয়, এই বায়ুটা এদিক থেকে আসার সময় এই পর্বতের এই যে ঢালটা আছে এই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল। তো এই প্রতিবাদ ঢালেতে মানে বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে কি হয়, আস্তে আস্তে এই প্রতিবাদ ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকে এই জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা। এবং উপরের দিকে উঠে কি হয়, ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। অর্থাৎ সেই আগেরই প্রক্রিয়াটা, অর্থাৎ উষ্ণ বায়ুটা এখানে এই পর্বতের এই প্রতিবাদ ঢালেতে অর্থাৎ এইখানটাতে বাধাপ্রাপ্ত হয়ে ও আস্তে আস্তে এই ঢাল বরাবর উপরের দিকে উঠতে থাকছে। এবার উপরের দিকে উঠলে কী হবে, বায়ু যত উপরের দিকে উঠতে থাকবে তত শীতল হতে থাকবে এবং শীতল হওয়ার ফলেতে কী হবে, সেই বায়ু প্রসারিত হতে থাকবে। আরও উপরে উঠলে ওই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এবার যখনই আরও বেশি উপরের দিকে উঠবে, আরও বেশি শীতলতার সংস্পর্শে যখন আসবে তখন সেই বায়ু কিন্তু সম্পৃক্ত হয়ে পড়বে। আর আমরা প্রত্যেকেই জানি যে বায়ু যখনই সম্পৃক্ত হয়ে পড়বে তার মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হবে এবং সেই জলকণাগুলি বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়বে এইখানটাতে, এই ঢাল বরাবর এই জায়গাটাতে বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়বে। অর্থাৎ এই দেখো এইখানেতেই উপরের দিকে উঠে গিয়েছে, উঠে গিয়ে মেঘের সৃষ্টি করেছে এবং সেই মেঘের থেকে বৃষ্টিপাত আকারেতে জলকণাগুলো ঝরে পড়ছে। এবার এই বৃষ্টি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তো পর্বতের যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢালই হলো প্রতিবাদ ঢাল। অর্থাৎ এই ঢালটা, অর্থাৎ যে ঢালেতে এই উষ্ণ আর্দ্র বায়ুটা বাধাপ্রাপ্ত হচ্ছে এবং যে ঢাল বরাবর উপরের দিকে উঠে যাচ্ছে সেই ঢালটাকেই কিন্তু বলছে হচ্ছে প্রতিবাদ ঢাল। আর এর বিপরীতে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো হচ্ছে অনুবাদ ঢাল। অর্থাৎ এই প্রতিবাদ ঢালের বিপরীতে এই যে ঢালটা আছে এই ঢালটাকে বলা হয় হচ্ছে গিয়ে অনুবাদ ঢাল। অর্থাৎ এই ঢালেতে বৃষ্টিপাত ঘটানোর পরে এই মেঘ থেকে এই বৃষ্টিপাত ঘটানোর পরেতে কি হয়, এইটা এই দিকেতে আস্তে আস্তে চলে আসে। অর্থাৎ এই যে উষ্ণ যে বায়ুটা এটা এই দিকটার থেকে এই প্রতিবাদ ঢালটা ক্রস করে আস্তে আস্তে অনুবাদ ঢালের দিকে এসে আস্তে আস্তে নিম্নগামী হতে থাকে। তো এটা মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট যে প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢাল হচ্ছে যে ঢালেতে বৃষ্টিপাতটা ঘটছে, শৈলক্ষেপ বৃষ্টিপাতটা যে ঢালেতে হয়, অর্থাৎ বায়ু উষ্ণ আর্দ্র বায়ু বাধাপ্রাপ্ত হয়ে যে ঢালেতে বৃষ্টিপাতটা ঘটাচ্ছে সেই ঢালটাকেই বলছে হচ্ছে প্রতিবাদ ঢাল। আর এই প্রতিবাদ ঢালের বিপরীত যে ঢালটা হয় সেটাকে বলা হয় অনুবাদ ঢাল। এবার দেখো এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে কি যে প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুবাদ ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। অর্থাৎ এই যে বায়ুটা
বা এই যে মেঘটা বা এইখান থেকে যে বৃষ্টিপাতটা হচ্ছে, এই যে আর্দ্র বায়ুটা থেকে এই জলীয় বাষ্পপূর্ণ এই বায়ুটা যখন এইখানেতে এই প্রতিবার ঢালেতে যখন বৃষ্টিপাত ঘটাচ্ছে, এই বৃষ্টিপাত ঘটানোর পরেতে ও যখন এই ঢালের দিকে যখন চলে আসছে, তখন এই বায়ুটাতে আর অতটা পরিমাণ কিন্তু জলীয় বাষ্প আর থাকে না। তাই এই দিকটাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হয়ে যায়। আর এই বায়ুটা আবার নিচের দিকে নামতে থাকে। যখন প্রতিবার ঢালেতে বায়ুটা উপরের দিকে ওঠে, আর ওই বায়ুটা যখন অনুবার ঢালের দিকে যখন চলে আসে, তখন ওই বায়ুটা নিম্নগামী হতে থাকে। তো সেটাই এখানেতে বলছে দেখো, যে পর্বতের অনুবার ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিকে ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে, বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণের ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণেতে অনুবার ঢালে প্রতিবার ঢাল অপেক্ষা বৃষ্টিপাত খুব কম হয়। তাই পর্বতের অনুবার ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল নামে পরিচিত। অর্থাৎ এই জায়গাটাতে, অর্থাৎ প্রতিবার ঢালের বিপরীতে যে অনুবার ঢালটা থাকে, সেই অনুবার ঢালেতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হয়। অর্থাৎ প্রতিবার ঢালেতে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটানোর পরেতে ওই উষ্ণ আর্দ্র বায়ু যখন মানে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটানোর পরেতে সেই বায়ুটা যখন এই অনুবার ঢালের দিকে যখন চলে আসে, তখন ও নিম্নগামী হতে থাকে। এবং এই নিম্নগামী হওয়ার সময়তে কী হয়, এর উষ্ণতা আবার বাড়তে থাকে। মানে ঊর্ধ্বগামী হলে বায়ু শীতল হতে থাকে, আবার সেই ঊর্ধ্বগামী বায়ু যখন আস্তে আস্তে নিচের দিকে যখন নামতে থাকে, তখন সেই বায়ু কিন্তু আবার উষ্ণ হতে থাকে। আর উষ্ণ যত বায়ু হতে থাকবে, সেই বায়ু অসম্পৃক্ত হয়ে পড়বে, তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বাড়তে থাকবে, এবং তার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু কম হবে। সেই কারণেতে এইখানেতে কম বৃষ্টিপাতযুক্ত একটা অঞ্চলের সৃষ্টি হবে, যেটাকেই বলা হয় বৃষ্টির ছায় অঞ্চল। তো তারপরে দেখো বলছে এখানেতে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখা পশ্চিম ঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টির ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। তো এটা একটা উদাহরণ। আরও একটা উদাহরণ আছে দেখো, যে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি আর উত্তর ঢালে অবস্থিত শিলং এর মধ্যে দূরত্ব প্রায় 56 কিলোমিটার। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 2,207 মিলিমিটার। তো দুটোর মধ্যে ফারাক বুঝতেই পারছো। তার কারণটা হচ্ছে এই যে চেরাপুঞ্জি মৌসিনরাম বলে যে জায়গাটা আছে, এটা পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিবহুল এলাকা, সবথেকে বেশি বৃষ্টি হয়। আর এই বৃষ্টি হওয়ার কারণটা হচ্ছে কি না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরীয় শাখাটাতেও পশ্চিমঘাট পর্বতে বৃষ্টি ঘটাচ্ছে। আর আরেকটা শাখা আছে যেটার নাম হচ্ছে গিয়ে বঙ্গোপসাগরীয় শাখা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা। সেই শাখাটা কি করছে না, এই মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালেতে বাধাপ্রাপ্ত হয়, যে ঢালেতে চেরাপুঞ্জি অবস্থিত, এবং প্রচুর পরিমাণেতে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়। এবার ওই বায়ুটা যখন পাহাড়ের ওই ঢালটা ক্রস করে, দক্ষিণ ঢাল ক্রস করে যখন উত্তর ঢালে পৌঁছায়, যে উত্তর ঢালেতে শিলং অবস্থিত, তখন কিন্তু ওই বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে, যার কারণে বৃষ্টিপাতের পরিমাণটাও কিন্তু কম হয়। তো সেই কারণে শিলংয়েতে কিন্তু একটা বৃষ্টির ছায় অঞ্চলের জন্ম হয়েছে। অর্থাৎ চেরাপুঞ্জি মৌসিনরাম হচ্ছে গিয়ে পৃথিবীর মধ্যে সর্বাধিক বৃষ্টিবহুল এলাকা, আর তার উল্টো দিকে অবস্থিত মানে উল্টো ঢালে অবস্থিত হচ্ছে শিলং, ভারতের একটা বৃষ্টির ছায় অঞ্চলের উদাহরণ। আর এখানেতে দেখো তিনটে প্রশ্ন আছে, যে চেরাপুঞ্জি ও শিলংয়ের মধ্যে দূরত্ব এত কম হওয়া সত্ত্বেও দুটো জায়গার মধ্যে বৃষ্টিপাতের পরিমাণগত তারতম্য হয় কেন। তো যেটা এইখানেতেই রয়েছে, যে এই মেঘালয় রাজ্যের যে খাসি পাহাড় রয়েছে, এর দক্ষিণ ঢালেতে অবস্থিত চেরাপুঞ্জি, যে দক্ষিণ ঢালেতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা প্রচুর পরিমাণেতে শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটে। আর তার উত্তর ঢালেতে, অর্থাৎ তার অপোজিট যে ঢালটা রয়েছে, বিপরীত ঢালেতে অবস্থিত হচ্ছে শিলং। তো সেই বায়ুটা যেখানেতে চেরাপুঞ্জি মৌসিনরামেতে যখন বৃষ্টিপাত প্রচুর পরিমাণে ঘটাচ্ছে, তখন সে যখন খাসি পাহাড়ের দক্ষিণ ঢাল ক্রস করে যখন উত্তর ঢালে যখন পৌঁছাচ্ছে, তখন তাতে জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকছে, এবং তার কারণে শিলংয়েতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কম হচ্ছে। তারপরে মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবেতে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয় এবং কেন। তো এটা তো বলেই দিলাম, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় যে শাখাটা আছে, সেই বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবেতেই চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণেতে বৃষ্টিপাত হয়, এবং তার কারণটা হচ্ছে যে এই খাসি পাহাড়ের দক্ষিণ ঢালেতে এসে ওই শাখাটা বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ বঙ্গোপসাগরের উপর থেকে যখন প্রবাহিত হয়, তখন প্রচুর পরিমাণেতে জলীয় বাষ্প সংগ্রহ করে, আর সেই জলীয় বাষ্পটা পূর্ণ যে বায়ুটা, সে কি হয় না, এই খাসি পাহাড়ের দক্ষিণ ঢালেতে এসে
বাধাপ্রাপ্ত হয়ে শৈলক্ষে বৃষ্টিপাত ঘটায়, যার কারণেতে চেরাপুঞ্জিতে প্রচুর পরিমাণেতে বৃষ্টিপাত হয়ে থাকে। আর তারপরে একটা প্রশ্ন দেখো যে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয় কেন? কারণ এখানে তো সেই একই ব্যাপারটা যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে, এই পশ্চিমঘাট পর্বতের পশ্চিম দিকে হচ্ছে গিয়ে মুম্বাই অবস্থিত, এবং পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে মানে পূর্ব দিক বা পূর্ব ঢালের দিকেতে হচ্ছে পুনে অবস্থিত। তাই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরব সাগরীয় যে শাখা, সেই আরব সাগরীয় শাখা কী হচ্ছে না পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালেতে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর পরিমাণেতে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে, আর যেটার কারণেতেই কিন্তু মুম্বাইতে বেশি পরিমাণেতে বৃষ্টিপাত হয়। এবার ওই বায়ুটা যখন হচ্ছে গিয়ে পশ্চিমঘাট পর্বতের মানে যখন পূর্ব দিকে মানে পূর্ব ঢালে যখন গিয়ে পৌঁছায়, তখন কিন্তু তাতে জলীয় বাষ্প কম থাকার কারণেতে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হয়। আর যেহেতু পুনে পূর্ব ঢালের দিকে বা পূর্ব দিকে যেহেতু অবস্থিত পশ্চিমঘাটে, সেই জন্য পুনেতেও বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু কম হয়। আচ্ছা, এরপরেতে আমরা ঘূর্ণ বৃষ্টিপাত কীভাবে সৃষ্টি হয় সে বিষয়ে আলোচনা করব। দেখো বলছে যে স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডালাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবাত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণবাত থেকে সৃষ্ট বৃষ্টির নাম ঘূর্ণ বৃষ্টিপাত। অর্থাৎ ঘূর্ণবাত সৃষ্টির ফলেতে যে বৃষ্টিপাতটা হয় তাকেই বলা হয় হচ্ছে গিয়ে ঘূর্ণ বৃষ্টিপাত। তো এটা কিভাবে হয় এই ছবিটার সাহায্যে আমরা একটু বুঝে নিই। দেখো কোনো স্থান যদি প্রচণ্ড পরিমাণে যদি উত্তপ্ত হয়ে যায়, তাহলে সেই স্থানের বায়ু হচ্ছে গিয়ে সঙ্গে সঙ্গে নিম্নচাপ সৃষ্টি করবে, কারণ বায়ু যত বেশি উষ্ণ হবে সেই বায়ু তত হালকা হয়ে পড়বে এবং সেই বায়ুটাতে সেই অঞ্চলটাতে নিম্নচাপ তৈরি হয়ে যাবে, এবং নিম্নচাপ যখন তৈরি হয়ে যাবে তখন দেখা যাবে যে তার যে আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে সেই আশপাশের অঞ্চলেতে তখনও উচ্চচাপ থাকবে, এবং আমরা জানি যে বায়ু সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। তাই আশপাশের অঞ্চল থেকে কিন্তু উচ্চচাপ অঞ্চলগুলো থেকে কিন্তু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে বায়ু ছুটে আসবে, এবং ছুটে এসে ঠিক এই রকম জায়গায় এদিক থেকে আসবে, এদিক থেকে আসবে, এদিক থেকেও আসবে, এরমভাবে বায়ু ছুটে আসবে এবং এসে এই জায়গাটাতে এসে কুণ্ডালাকারে ঘুরতে ঘুরতে উপরের দিকে ঊর্ধ্বগামী হবে, কারণ এই জায়গাটাতে নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হয়েছে এবং নিম্নচাপ কেন্দ্র সৃষ্টি হওয়ার কারণে এখানকার বায়ুটা খুব উত্তপ্ত থাকবে। সেই কারণেতে এই দিক থেকে যে সমস্ত বায়ুগুলো এই দিকেতে ছুটে আসবে সেই বায়ুও কিন্তু এই জায়গাটাতে এসে উত্তপ্ত হয়ে পড়বে, এবং চারিদিক থেকে যেহেতু বায়ু আসবে সেই কারণে এই জায়গাটাতে একটা ঘূর্ণের আবর্তের সৃষ্টি হবে, এবং সেইটা এই ঘূর্ণাবর্তের সঙ্গে সঙ্গে এই বায়ুটা এরকম ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যাবে, এবং উপরের দিকে উঠে যাওয়ার ফলে কী হবে আমরা জানি যে উপরের দিকে বায়ু যত উঠতে থাকবে সেই বায়ু শীতল হবে, শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়বে এবং ঘনীভূত হয়ে মেঘের জন্ম দেবে, এবং মেঘের থেকে সেই মেঘ থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত মানে হিসেবে ঝরে পড়বে। তো এই ঘূর্ণবাত সৃষ্টির ফলে যেহেতু বৃষ্টিপাতটা হচ্ছে সেই জন্যে একে বলা হয় ঘূর্ণবাত জনিত বৃষ্টি। ঠিক আছে, তো তারপরে দেখো বলছে যে সাধারণত ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় দুই গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুর চাপ সব থেকে কম থাকে। এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। অর্থাৎ ঘূর্ণবাত পৃথিবীর দুটো অঞ্চলেতে সাধারণত সৃষ্টি হয়ে থাকে, একটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হয় আর একটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চলেতে সৃষ্টি হয়ে থাকে। তো ক্রান্তীয় অঞ্চলের যে ঘূর্ণবাতগুলো সৃষ্টি হয়ে থাকে সেই ঘূর্ণবাতগুলো সৃষ্টি হয় এই 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। আর এই যে ঘূর্ণবাতের যে কেন্দ্রটা হয় সেই ঘূর্ণবাতের কেন্দ্রকে বলা হয় হচ্ছে ঘূর্ণবাতের চোখ, আই অফ দ্য সাইক্লোন বলা হয়। আর সাধারণত ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস যে এই যে ঘূর্ণবাতের যে কেন্দ্রটা হয় এই কেন্দ্রের চারপাশেতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হতে থাকে, কিন্তু এই ঘূর্ণবাতের যে কেন্দ্র অঞ্চলটা থাকে সেই কেন্দ্র অঞ্চলেতে কিন্তু শান্ত আবহাওয়া, পরিষ্কার শান্ত আবহাওয়া কিন্তু লক্ষ্য করতে পারা যায়। অর্থাৎ এই কেন্দ্রের চারপাশেতে কিন্তু প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হয়, এবং কিন্তু কেন্দ্রেতে কিন্তু আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। আর এই ঘূর্ণবাত জলভাগের উপর বেশি শক্তিশালী হয়, যত স্থলভাগের দিকে এগোয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে এই ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়। অর্থাৎ
সাধারণত এই যে ঘূর্ণবাদগুলো আছে, এই ঘূর্ণবাদগুলো বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলেতে যে সমস্ত ঘূর্ণবাদগুলো সৃষ্টি হয়ে থাকে, সেই ঘূর্ণবাদগুলো সাধারণত জলভাগের উপরে, সমুদ্রের জলভাগের উপরেতেই সৃষ্টি হয়ে থাকে এবং সৃষ্টি হওয়ার পরেতে আস্তে আস্তে সেগুলো স্থলভাগের দিকে এগিয়ে আসতে থাকে এবং স্থলভাগের দিকে যত এগিয়ে আসতে থাকে সেই ঘূর্ণবাদগুলো কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে থাকে। আর কয়েকটা ঘূর্ণবাদের এরকম উদাহরণ আছে, যেরকম দেখো এই বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাদ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলেতে প্রচুর ঘূর্ণবাদ কিন্তু ঘটে, যেরকম 2009 সালেতে আয়লা, 2013 সালেতে ফাইলিন এবং খুব সম্প্রতি যে আমাদের আমফান এবং ইয়াস বলে যে ঝড়, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ক্রান্তীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণবাদ। তো এর প্রভাবেতে ভারতের পূর্ব উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। দেখো এই যে একটা ছবি আছে, দেখো এই যে এইরকমভাবে আমাদের বঙ্গোপসাগরের উপরেতে এইরকমভাবে কিন্তু ঘূর্ণবাদগুলো সৃষ্টি হয়ে থাকে জলভাগের উপরেতে এবং এগুলো এরকমভাবে আস্তে আস্তে স্থলভাগের দিকে যখন এগিয়ে আসতে থাকে তখন কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে কিন্তু আছড়ে পড়ে এবং প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু হয় যতক্ষণ পর্যন্ত সেটা দুর্বল না হয়ে পড়ছে। আর এই যে ক্রান্তীয় যে ঘূর্ণবাদগুলো হয়, এগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যেমন বঙ্গোপসাগরে হয় সাইক্লোন, আমাদের এখানে বঙ্গোপসাগরে যে সমস্ত ক্রান্তীয় ঘূর্ণবাদগুলো তৈরি হয়ে থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে সাইক্লোন। ক্যারিবিয়ান সাগরেতে সেগুলোকে বলা হয় হ্যারিকেন, পূর্ব চীন সাগরেতে বলা হয় টাইফুন। তো এইরকমভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলোতে এই ধরনের ঘূর্ণবাদগুলোকে বিভিন্ন নামেতে কিন্তু ডাকা হয়। এরপরেতে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের সম্পর্কে জানবো। তো নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনো স্থানে নিম্নচাপ তৈরি হলে ক্রান্তীয় অঞ্চলের জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চলের শীতল শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। দুই বায়ু পরস্পরের মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়, উষ্ণ বায়ু হালকা হওয়ায় ভারী শীতল বায়ুর উপর ধীরে ধীরে উঠে যায়। এই উষ্ণ বায়ু জলীয় বাষ্পপূর্ণ হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে ক্রান্তীয় অঞ্চলের মতন ঝড়ঝঞ্ঝা হয় না, ধীরে ধীরে বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে। তো দেখো এইখানে একটা শীতল বায়ু এবং এখানে একটা উষ্ণ বায়ু, এরকম পরস্পর যদি মুখোমুখি হয় তখন কী হয়, যে এই উষ্ণ যে বায়ুটা হয়, এই উষ্ণ বায়ু যেহেতু হালকা হয়, সেই উষ্ণ বায়ুটা এরকম উপরের দিকে উঠতে থাকে এবং এই উষ্ণ বায়ুর মধ্যে কী হয়, জলীয় বাষ্প থাকে। তো সেই যে উষ্ণ বায়ু যখন শীতল বায়ুর সংস্পর্শেতে আসে তখন এই জায়গাটাতে বায়ু ঘনীভূত হতে থাকে, অর্থাৎ এই উষ্ণ বায়ুর মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প এই শীতল বায়ুর সংস্পর্শটাতে আসার সঙ্গে সঙ্গে কী হয় না, আস্তে আস্তে ঘনীভূত হতে থাকে, সম্পৃক্ত হয় এবং সম্পৃক্ত হয়ে ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সৃষ্টি করে এবং এই মেঘের জন্ম দেয় এবং সেই মেঘ থেকে কিন্তু এই অঞ্চলেতে বৃষ্টিপাত হিসেবে ঝরে পড়ে। তো এইরকমভাবে কিন্তু নাতিশীতোষ্ণ অঞ্চলেতে ঘূর্ণবাদজনিত বৃষ্টিপাত তৈরি হয়ে থাকে। তবে ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণবাদগুলো তৈরি হয় সেই ঘূর্ণবাদগুলো খুব বিধ্বংসী আকারের হয়ে থাকে, খুব শক্তিশালী হয়, কিন্তু সেই তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলের যে ঘূর্ণবাদগুলো হয় সেগুলোর শক্তি কিন্তু অতটা থাকে না, কম শক্তিশালী হয় বা অনেক সময় সেগুলো খুবই মৃদু প্রকৃতির হয়ে থাকে, ঝড়ঝঞ্ঝা বিশেষ হয় না, ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, সেটা অনেকক্ষণ ধরে স্থায়ী হয়। আর শীতকালে এই ধরনের বৃষ্টিপাত সাধারণত মধ্য অক্ষাংশে যে সমস্ত দেশগুলো আছে সেই সমস্ত দেশগুলোতে লক্ষ্য করতে পারা যায়। তো এই গেল অধঃক্ষেপণ এবং বৃষ্টিপাত বিষয়ে আলোচনা। তো আজকের ক্লাসটিকে আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।